নমস্কার, দীপকের দরবারে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের চতুর্থ নিবেদন। আমরা যে প্রশ্নটির উত্তর খুঁজতে বসেছি সেটা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে সরকারের আন্তরিকতা কতটুকু। এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যাই হোক, আজকের উত্তর খোঁজার আগেই আমাদের হাতে এসছে বার্তালিপি পত্রিকা 25 আগস্ট মঙ্গলবার প্রথম পাতার একটি খবর। আমি খবরটি পাঠ করছি। কুম্ভ মেলার খরচের খণ্ডাংশ ব্যয় করা হলে শতাধিক স্কুল বন্ধ হতো না। আমি আবার পড়ছি, কুম্ভ মেলার খরচের খণ্ডাংশ ব্যয় করা হলে শতাধিক স্কুল বন্ধ হতো না। এটা কোনো রাজনৈতিক ব্যক্তির করা কোনো মন্তব্য নয়। এই মন্তব্যটি করেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রসন্ন বি ভারালে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে সরকারের প্রাথমিকতা কোনটা, কতটা শিক্ষা কতটা প্রাথমিকতা পায়, গুরুত্ব পায়, এটার উত্তর আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। আর মাত্র কয়েকদিন পরই দেখবেন শিক্ষক দিবস উদযাপিত হবে। জেলা স্তরে, রাজ্য স্তরে, জাতীয় স্তরে অনেক নেতামন্ত্রীরা অনেক বড় বড় কথা বলবেন, অনেক গালভরা কথা বলবেন। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষকদের ত্যাগ স্বীকার করতে হবে, শিক্ষকদের আদর্শ হতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবেন। তারপর আমি জেলা স্তরের কথাই বলছি। তারপর তাদের হাতে উত্তরীয়, ফুলের তোড়া এবং কিছু উপহার সামগ্রী তুলে দেবেন। তাদের পেছনে দাঁড় করিয়ে রাখবেন, সামনে বসবেন তারা আমন্ত্রিত নেতা মন্ত্রীরা, আধিকারিকরা, ফটো উঠবে। পরের দিন পত্রপত্রিকায় এই ফটোগুলো ছাপা হবে এবং যারা সংবর্ধিত হবেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব শিক্ষক সংগঠনগুলো থেকে তারা মনোনীত হয়ে এসছেন। অর্থাৎ সরকারের নিজস্ব কোনো মাপকাঠি নেই যোগ্যতার মান নির্ণয়ে। রাজ্য স্তরেও একই কথা বলা যায়। রাজ্য স্তরে যারা সংবর্ধিত হবেন তারা আবেদন করবেন, তাদের আবেদনকে পরীক্ষা করে দেখা হবে এবং তার উপর ভিত্তি করেই রাজ্য স্তরে শিক্ষকদের সম্মানিত করা হয়। এটাই হচ্ছে আমাদের সরকারের আন্তরিকতা শিক্ষকদের প্রতি। দেখুন, বেশিরভাগ স্কুল, হ্যাঁ আমি বলছি বেশিরভাগ স্কুল চলে ইনচার্জ প্রিন্সিপাল দ্বারা, ইনচার্জ হেডমাস্টার দ্বারা, ভারপ্রাপ্ত। নির্বাচনের আগে এক প্রস্ত প্রিন্সিপাল এবং হেডমাস্টারকে স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে, তবে সব স্কুল নয়। এখনো অনেক স্কুল রয়ে গেছে। শিলচর শহরে আপনারা একটু খুঁজে দেখুন, শিলচর শহরে বেশিরভাগ স্কুলেই আমি বলবো যে ইনচার্জ প্রিন্সিপাল, ইনচার্জ হেডমাস্টাররা কাজ চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এক দুই মাস না, এক দুই বছর না, হয়তো কেউ 7 বছর 8 বছর পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে ব্যতিক্রমী অত্যন্ত যোগ্য শিক্ষকরা আছেন যারা প্রিন্সিপাল হওয়ার যোগ্য দাবিদার, কিন্তু একটা বড় অংশ শিক্ষক তারা শুধু সিনিয়রিটি বেসিসেই তারা ইনচার্জ হয়েছেন। তাদের সবাইকে নিয়ে চলার ক্ষমতা নেই, তাদের ইন্টিগ্রিটি, তাদের ব্যক্তিত্ব, অনেক কিছু হয়তো ঘাটতি আছে। কারণ শুধু সিনিয়রিটি মাপকাঠি দেখেই কিন্তু ইনচার্জ প্রিন্সিপাল করা হয়। আমি আবারও বলছি, ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমীদের সংখ্যা খুব সামান্য। বেশিরভাগ শিক্ষকদেরই সিনিয়রিটি বেসিসে নেওয়া হয়েছে, তাদের কোনো লিডারশিপ কোয়ালিটি নেই। এবার আসা যাক স্কুল পরিচালন কমিটির কথা। গত 1.5 দশক থেকে আগে স্কুলের প্রবীণ শিক্ষকদের বানানো হতো স্কুল পরিচালন কমিটির সভাপতি। এখন শুধু এমএলএদের খুব কাছের মানুষ, তারা হতে পারেন ব্যবসায়ী, তারা হতে পারেন উকিল, তারা হতে পারেন সাংবাদিক,
তাদেরকে স্কুল পরিচালন সমিতির সভাপতি বানানো হয় এবং যাদের স্কুল স্কুল পরিচালনার ব্যাপারে বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাদের দূর দূরান্ত কোনো সম্পর্ক থাকে না। এবং স্কুল পরিচালন সমিতি শুধু আজকাল টেন্ডার দেওয়া, টেন্ডারের সিগনেচার দেওয়া, এই সব আনুষ্ঠানিক কাজকর্মেই নিজেদের ব্যস্ত রাখে। কারণ সত্যি কথা বলতে কি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যদি কেউ নিজেকে যুক্ত না রাখে তবে কি করে দৈনন্দিন কাজে নিজেকে যুক্ত করবেন। তারপর আসা যাক ক্লাস ইস্যু নিয়ে। ক্লাস ইস্যু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে। হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে আপনারা জানেন, আপনাদের প্রত্যেকেরই আমাদের ঘরের সন্তানরা আছে, এই যে 2 বছর 10+2 যেটা +2 স্টেজে, এই 2 বছরের পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 2 বছর দিয়ে কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তার, কেউ হয়তো আরও কোনো বিশেষ প্রফেশনাল পড়াশোনায় যাচ্ছে বা অন্য কোনো বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু দেখা গেল কি, এই হায়ার সেকেন্ডারি স্ট্রিম যেটা আগে সরকার হায়ার সেকেন্ডারি কাউন্সিল, অল আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল দিয়ে পরিচালনা করতেন এবং মাধ্যমিক স্কুলটা করতেন স্কুল সেকেন্ডারি বোর্ড অফ আসাম, সেবা, এইটা এখন দুইটা মিলে গেছে, অ্যামালগেমেশন হয়ে গেছে। অ্যামালগেমেশন হয়ে যাওয়ার পর +2 স্টেজে গুরুত্ব অনেকটাই কমে গেছে এবং ক্লাস ইস্যু করে বলা হয়েছে যে +2 স্টেজে শিক্ষকরা নিচের ক্লাসে পড়াতে হবে। নিচের ক্লাসে পড়ানো নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যে কথাটা শিক্ষাবিদরা চিন্তা করা দরকার, শিক্ষা জগতের আলোকপ্রাপ্ত মানুষরা চিন্তা করা দরকার, সেটা কি? মনে করুন ক্লাস 12 থেকে কোনো টিচার বেরোলেন হায়ার ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্স পড়িয়ে, তারপর যদি তিনি ক্লাস 6-এর ক্লাসে যান বা 9-এর ক্লাসে যান, বা 9-এর ক্লাস থেকে বেরিয়ে যদি কেউ ক্লাস 12-এর ক্লাসে কেমিস্ট্রি ক্লাসে যান, তবে কি করে সম্ভব যে সুইচ ওভার করা? কারণ দুইটা সেকশনের জন্য দুইটা ডিফারেন্ট মাইন্ডসেটের প্রয়োজন। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকাটাই শেষ কথা নয়। মাস্টার ডিগ্রি পাশ করে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কেউ মহাবিদ্যালয়ের শিক্ষক হয়, কেউ এমনিতে বিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হয়, আবার কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়। প্রশ্নটা হলো গিয়ে আমি কাকে পড়াবো, কিভাবে পড়াবো, কতটা কি প্রেজেন্ট করব। সুতরাং ক্লাস 9কে যখন আমি ওমস ল পড়াবো, তখন আমি যে মাইন্ডসেট নিয়ে বুঝাবো, তার এই ক্লাস থেকে বেরিয়েই, মনে করুন এটা 5th পিরিয়ড ছিল, এই ক্লাস থেকে বেরিয়েই আমি চলে গেলাম ক্লাস 12-এর ক্লাসে কির্চফ ল থার্মোডিনামিক্স পড়াতে। এইটা কি সম্ভবের কথা? এটা কি কোনো মেশিন যে আমি সুইচ ওভার মোড চেঞ্জ করে দেব? এটা আপনারা ভাববেন। এবার বলি, শিক্ষকদের অত্যন্ত শিক্ষা ছাড়া অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন ধরুন বিএলও হিসাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নির্বাচনের কাজে, নির্বাচনের সময় তো আচ্ছা পোলিং অফিসার ব্যবহার করা হয়, এটা তো সবাই ব্যাংকের করে, এলআইসির করে, সেটা আলাদা কথা। কিন্তু বিএলওর বেশিরভাগ শিক্ষকদের উপর দায়িত্ব থাকে এবং সেন্সাসে এনুমেরেটর, সুপারভাইজার, এটাও কিন্তু শিক্ষকদেরই উপর বেশি গুরুদায়িত্ব পড়ে। এবং বলা হয়, কি আশ্চর্য কথা দেখুন, বলা হয় যে স্কুল পুরো করে তারপর যেতে হবে। আরে প্রত্যেকেরই তো সংসার আছে, স্কুলের একটা টাইম আছে না, আমি এতটা থেকে এতটা, এই সময়ের মধ্যে যেতে পারা যায়। এখন কেউ স্কুল করে, নিজের স্কুল করে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 5 কিলোমিটার, তারপরে প্রত্যেকের শরীর আছে, মন আছে, পরিবার আছে। তাহলে কি করে আমরা আশা করি যে খুব ভালো শিক্ষা এই শিক্ষকরা দিতে পারবেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও? এই বিষয়গুলো ভাবা দরকার। এই বিষয়গুলো যাদের ভাবার কথা, শিক্ষক সংগঠনগুলো আজকাল অত্যন্ত নির্লিপ্ত, তারা সেই ভাবে না। শিলচর শহরে কোনো একটা সময় শিক্ষক নেতারা ছিলেন যারা এইসব কথা ভাবতেন। আজ একটা নির্লিপ্ত উদাসীনতা একদিকে যেমন আছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে
অত্যন্ত বেশি কঠিন পরিস্থিতির মুখে তাদেরকে ফেলে দেওয়া হয়, যার জন্য শিক্ষক সংগঠনগুলো আগের মতো সংগ্রামী মানসিকতা, আপোষহীন মানসিকতা দেখাতে পারে না। এটাও বাস্তব সত্য কথা। দেখুন, আজকাল দেখবেন অনেক শুনবেন সুদৃশ্য ভবন তৈরি হয়েছে। সুদৃশ্য ভবনটাই শেষ কথা নয়। রবীন্দ্রনাথ দেখিয়েছেন আম গাছের নিচে পড়া যায়, এটাই ভারতবর্ষের সনাতনী ঐতিহ্য। বিল্ডিং থাকতেই হবে, পরিকাঠামো থাকতেই হবে, সেটা বড় কথা নয়। হ্যাঁ, পরিকাঠামো থাকা প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট ক্লাস ইত্যাদি থাকা প্রয়োজন। কিন্তু সত্যি কথা বলুন তো, সব স্কুলে কি আহ, সব পদে শিক্ষকরা আছেন? আমি জানি কিছুদিন আগে পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত অনেক স্কুলে অনেক মেজর সাবজেক্টে শিক্ষকরা ছিলেন না, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অ্যাডভান্স বেঙ্গলি, এগুলো ছিলেন না, ইংরেজিতে ছিলেন না। কিন্তু কিছু নির্বাচনের আগে এক প্রস্ত দেওয়া হয়েছে, এটা সত্য। তারপরেও বলছি, শিলচরে এমন একটা স্কুল আছে যে স্কুলে আজ পর্যন্ত প্রায় 5 বছর হয়ে গেল ফিজিক্সের কোনো সাবজেক্ট টিচার নেই। এরকম অনেক খুঁটিনাটি বেরোবে, পদ খালি বেরোবে, যেগুলো শূন্য পদে কোনো নিয়োগ হয়নি, বা আগামীতে যে পদগুলো শূন্য হবে তার নিয়োগ কবে হবে কেউ জানে না। কারণ আর কবে টেট থেকে নিয়োগ করা হবে, এটা কোনো একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকা উচিত। মনে করুন এখন কি মাস চলছে, এখন অগাস্ট মাস, অগাস্ট বা সেপ্টেম্বরে যারা যে পদটা খালি হবে তাদের এই পদটা কিন্তু অনেক কাল খালি থাকবে, হয়তো বছরের পর বছর খালি থাকবে। তার এই পোস্টে কিন্তু কেউ আসবে না। আবার কবে টেট হবে, আবার কবে সরকার মন ঠিক করবেন, কিন্তু প্রত্যেক দিন যে পড়া স্কুলে, এটা হয় না। তো এই বিষয়গুলো ভাবার জন্য যে শিক্ষাব্রতী মন চাই, সেই শিক্ষাব্রতী মন সরকারের নেই, সরকারের সেই মানসিকতা নেই। এমন অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংগুলোতে সত্যিকার অর্থে পরিকাঠামো ওরা তৈরি করেনি। এমন একটা স্কুল আমি কিছুদিন আগেও গেছিলাম, দেখলাম যে সেখানে কোনো কেমিস্ট্রি ল্যাবরেটরির ভিতরে কোনো পরিকাঠামো নেই। আশ্চর্যের কথা, কেমিস্ট্রি ল্যাবরেটরির ভিতরে পরিকাঠামো নেই, অথচ স্কুলের বিল্ডিং খুব সুদৃশ্য বিল্ডিং তৈরি হয়েছে। বাইরে থেকে দেখতে খুব লুক্রেটিভ বিল্ডিং মনে হয়। বিষয়টা একটু ভাবার মতো। আর গ্রুপ 4, গ্রুপ ডি ক্যাডারে কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি ল্যাব বিয়ারার পোস্টগুলো কিন্তু এখনও খালি পড়ে আছে অনেক স্কুলে। ল্যাব বিয়ারার স্কুলের জন্য তো আর টেট পরীক্ষার প্রয়োজন নেই, স্থানীয় নিয়োগ করা যেতে পারে। এতে আমার বরাক উপত্যকার বা প্রত্যেক জেলায়, হাইলাকান্দি জেলা হলে হাইলাকান্দি জেলা, করিমগঞ্জ জেলা থেকে নিয়োগ করা যায়, তাতে বেকারত্বের সংখ্যা করবে। এতে শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত হবে, কারণ যে সাবজেক্ট টিচার ক্লাসে ঢুকছেন তিনি নিজে তালা খুলে ঢুকে তিনি নিজে জল ঢেলে টাইট্রেশন করতে হচ্ছে, সল্ট অ্যানালাইসিস করতে হচ্ছে। ফিজিক্সের যে নিজে আলমিরা খুলে অ্যাপারেটাস বের করে, অ্যাপারেটাস সেট করে ছাত্রদের বোঝাতে হচ্ছে। তো এগুলো তো উচিত না। আসলে পোস্টগুলো তো খালি পড়ে আছে, সরকার কি নিয়োগ দিচ্ছে? এখানে সরকারের আন্তরিকতা নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না? দেখুন, আমরা যখন ইনকাম ট্যাক্স দেই, আমরা তো ইনকাম ট্যাক্সের অতিরিক্ত আমরা একটা এডুকেশন সেস দেই। আসলে আমাদের প্রশ্ন করার মন মানসিকতা এখন আমাদের নেই। আমাদের বিরোধী পক্ষ বলে কোনো কেউ নেই। বিরোধী পক্ষের মানুষেরা চিন্তাও করেন না। আর বিরোধী পক্ষের যারা নেতা মন্ত্রীরা আছেন, নেতারা আছেন বিরোধী পক্ষের, তারাও এইসব বিষয় নিয়ে খুব বেশি ভাবিত নন। শিক্ষা নিয়ে যে সরকার বলুন, বিরোধী পক্ষ বলুন, কেউ খুব বেশি ভাবছে না। এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা এই পডকাস্ট শোটা করলাম। আমরা তুলে ধরতে চাইলাম কিছু কথা, হয়তো অপ্রিয় কথা, এবং এই অপ্রিয় কথাগুলো আপনারা মূল খবরের মূল স্রোতে, মেইন স্ট্রিম নিউজ মিডিয়াতে আপনারা পাবেন না। আপনারা পাবেন না এই নিউজগুলো, আমাদের এই পডকাস্টগুলোতে পাবেন। এই দায়বদ্ধতা নিয়েই দীপকের দরবার আগামীতে আরও অনেক শো, পডকাস্টের আয়োজন করবে। আমরা আজকে খুঁজলাম সরকারের আন্তরিকতা কতটুকু, আমরা উত্তর পেলাম সরকারের আন্তরিকতা
যথেষ্ট মানের নয়। গুণোৎসব করা হয়, গুণোৎসব একটা অশ্বমেধ যজ্ঞের মতোই, কিন্তু তার থেকে খুব বেশি আউটকাম হয় না বলেই এবারে রেজাল্ট খুব খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হলেই শিক্ষকদের দোষ, কিন্তু সত্যিকার অর্থে শিক্ষকরা কতটুকু দায়ী এই ব্যাপার নিয়ে একটা প্রশ্ন তোলাই যেতে পারে। কেন শিক্ষকদের শুধু শুধু দোষ দেওয়া হবে? সরকারের অ্যাকাউন্টেবিলিটি, সরকারের দায়বদ্ধতা কতটুকু, এই বিষয় নিয়ে কি আমাদের প্রশ্ন তুলব না? কে তুলবে? বিরোধী পক্ষ নেই, সমাজ নেই, শিক্ষাব্রতী মানুষ নেই। সুতরাং এই অবস্থায় নিরুত্তর প্রশ্নগুলো খুঁজতেই আমরা আজকে এখানে বসেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আগামীতে আরও আমরা অনেক সামাজিক প্রশ্নগুলো তুলব, আপনারা সহযোগিতা